হাই এভরিবডি, আমি এই ভিডিওতে আপকামিং জেকে এক্সামের জন্য প্রবাবিলিটি যে চ্যাপ্টারটা আছে তার বেসিক কনসেপ্ট তার রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম ডিসকাস করছি। এটা তোমাদের জেকা এক্সামে ডেফিনেটলি হেল্প করবে। হাই এভরিবডি, আই এম গোয়িং টু ডিসকাস প্রবাবিলিটি থিওরি। আমি প্রবাবিলিটি থিওরি বেসিক কনসেপ্ট ডিসকাস করবো এই ভিডিওতে। প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শিখবো যে প্রবাবিলিটি কনসেপ্টটা কি কাজ করে এবং সেটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ব্যবহার করব সেটা আমরা জানতে পারবো। তো ফার্স্টে যেটা আমরা জানবো প্রবাবিলিটি জানার জন্য কি র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা কি। র্যান্ডম এক্সপেরিমেন্ট, কারণ আমরা নর্মালি যে কোনো এক্সপেরিমেন্ট করি ম্যাথমেটিক্যালি বা থিওরিটিক্যাল যে কোনো এক্সপেরিমেন্ট করি, যখন করি আমরা সেই এক্সপেরিমেন্টে একটা আউটকাম আমরা পাই। তো যে কোনো এক্সপেরিমেন্ট যখন আউটকাম আমরা পাই, বাট র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বুঝি? Random experiment বলতে যেটা বুঝি, an experiment is an operation whose outcome cannot be predicted, যার আউটকাম আমরা আগে থেকে জানি না, যার আউটকাম আগে থেকে আমরা বলতে পারবো না। হ্যাঁ, আউটকাম জানি, কিন্তু আউটকামের পার্টিকুলারলি সেই মোমেন্টে কিটা আমি পাবো সেটা জানি। যেমন আমি যে কয়েনকে টস করি, হেড আর টেল আউটকাম জানি, বাট সেই মোমেন্টে যখন টস করছি তখন আইদার হেড আসতে পারে বা টেল আসতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, কিন্তু কি আসতে পারে সেটা জানি না। তো an experiment is an operation whose output cannot be predicted with certainty, যার আউটপুটটা সার্টেনটি অনুযায়ী বলা যায় না তাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। If in each trial of an experiment conducted under identical condition the outcome is not unique, যদি আমরা প্রত্যেকটা ট্রায়াল ট্রাই করি তাহলে আউটকামটা ইউনিক হবে না। আউটকাম ইজ নট ইউনিক বাট মে বি ওয়ান অফ দ্য পসিবল আউটকাম, কিন্তু আমরা জানতে পারবো এর মধ্যে হবে। Then such experiment is called random experiment. তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কি হলো? র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো যেই এক্সপেরিমেন্ট গুলো যার আউটকাম আমরা বলতে পারবো না, আগে থেকে প্রেডিক্টেড করতে পারবো না সার্টেনটি সহ, এবং প্রত্যেকবারই যখন আমরা ট্রায়াল নেব আইডেন্টিক্যাল কন্ডিশনিং, আউটকাম ইজ নট ইউনিক। প্রত্যেকবার আউটকাম সেম না আসতে পারে, হেড আসলো পরের বার টেল আসতে পারে, টেল আসলো পরের বার আবার টেল আসতে পারে, আবার পরের বার হেড আসতে পারে, সো মেনি থিং আসতে পারে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে সেই এক্সপেরিমেন্ট গুলো যার আউটকাম আমরা বলতে পারছি না সার্টেনটিতে। দেখা যাক কিভাবে আমরা কনসেপ্টটা এগোচ্ছি। তাহলে আমরা আগে র্যান্ডম এক্সপেরিমেন্ট জানবো, নেক্সট জানবো স্যাম্পল স্পেস কি। A sample space can be defined as the possible outcomes of an experiment and is denoted by S. যে কোনো স্যাম্পলস কে S দিয়ে ডিনোট করা, যেরকম E1, E2, E2 dot En is called sample space of a random experiment satisfy the following conditions. Each element of the set denote the one of the possible outcome. প্রত্যেকটা এলিমেন্ট একটা আউটকামকে বোঝায়, যেমন E1, E2 এগুলো সব এলিমেন্টস। The outcome is one and only one element of the set whenever the experiment is performed. For example, tossing a coin, আমরা যদি কয়েন টস করি তাহলে স্যাম্পল স্পেস কি হতে পারে? হেড এন্ড টেল, এইগুলো একটা স্যাম্পল স্পেস। আইদার হেড হতে পারে বা টেল হতে পারে, এট এ টাইম একটাই হবে যে কোনো সময়, কারণ কি আউটকাম সবসময় একটাই আসবে যে কোনো সময়। এবার যদি দুটো কয়েনকে টস করি, তাহলে আমরা কি স্যাম্পল স্পেস কি পেতে পারি? একটা হেড, একটাতে হেড পেলাম, একটাতে আর একটাতে হেড পেলাম, একটাতে হেড পেলাম, পরেরটা টেল পেতে পারি, পরেরটা টেল, প্রথমটা হেড টেল, দ্বিতীয়টা হেড পেতে পারি, প্রথমটা টেল, দ্বিতীয়টা টেল পেতে পারি। তাহলে আমরা স্যাম্পল স্পেসে দুটো কয়েনকে যদি টস করে তাহলে চারটে স্যাম্পল পয়েন্ট পেতে পারছি। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম? তাহলে একটাই র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পর যা যা আউটকাম আসতে পারে সেটাকে যদি আমরা সেটের মধ্যে রাখি সেটাকে বলে স্যাম্পল স্পেস। এবং স্যাম্পল স্পেসে যে কোনো একটা পসিবল আউটকাম আসতে পারে, যখনই আমরা এক্সপেরিমেন্ট পারফর্ম করবো অনলি ওয়ান আউটকাম আসতে পারে। তো এই যে কনসেপ্টটা এটাকে বলে স্যাম্পল স্পেস। এবং এরকম দেখানো হলো এক্সাম্পলে হেড আর টেল আসতে পারে, একটা কয়েন টস করে, দুটো কয়েন টস করলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল আসতে পারে। এবার আমরা জানবো ট্রায়াল এন্ড ইভেন্ট। ট্রায়াল এন্ড ইভেন্ট, এনি পার্টিকুলার পারফরমেন্স অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড ট্রায়াল। যে কোনো আমরা যদি পারফরমেন্স করতে চাই তাহলে সেটা বলে ট্রায়াল। অ্যান্ড দ্য আউটকাম অফ দ্য কম্বিনেশন ইজ কল্ড ইভেন্ট। তাহলে আমরা একটা টসিং এ কয়েন করলাম, তাহলে একটা ট্রায়াল হলো। ইভেন্ট কি হলো? হেড পেলাম, সেটা ইভেন্ট, বা টেল পেলাম, একটা ইভেন্ট। তো ট্রায়াল যে এক্সপেরিমেন্টটা আমরা করছি পারফরমেন্সটা, আর আউটকামটা হচ্ছে ইভেন্ট। এবার আসছি আমরা এক্সস্টিভ ইভেন্ট। এবার ডিফারেন্ট টাইপস অফ ইভেন্ট সম্বন্ধে আমরা আসবো। তো এক্সস্টিভ ইভেন্ট, টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম অফ র্যান্ডম ইজ নোন অ্যাজ এক্সস্টিভ। যা যা আউটকাম টোটাল আসতে পারে সমস্ত আউটকাম গুলোকে বলে এক্সস্টিভ। যেরকম আমরা একটা কয়েনকে যদি টস করি তাহলে দুটো এক্সস্টিভ ইভেন্ট হতে পারে, হেড আর টেল। আমরা যদি একটা দুটো কার্ডকে আমরা একটা প্যাক অফ কার্ড থেকে নিয়ে নিই, 52টা কার্ড থাকে, তার মধ্যে দুটো যদি নিই
তাহলে টোটাল কতগুলো কেসেস হতে পারে? 52 কম্বিনেশন C2 টোটাল, সিন্স 2 is the card can be drawn from 52 cards. এইভাবে আমরা এক্সস্টিভ মিন টোটাল ইভেন্টস, পসিবল ইভেন্টস যেটা হচ্ছে সেটা এক্সস্টিভ। যেমন দুটো কয়েনকে টস, হেড অ্যান্ড টেল, দুটো কয়েনকে যদি টস করি তাহলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল আসতে পারে, তাহলে টোটাল এক্সস্টিভ ইভেন্ট এই চারটেই পাবো, তার বেশি হতে পারে না। এবার আমরা জানবো ফেভারেবল ইভেন্ট কি। ফেভারেবল ইভেন্ট এইগুলো তোমাদের কেন জানতে হচ্ছে? কারণ তোমরা যদি বেসিক আইডিয়াটা ক্লিয়ার করো প্রবাবিলিটি থিওরির উপর, তাহলে আরো বেটার পরের দিকে অঙ্কগুলো, প্রবলেমগুলো বুঝতে নিজে দিকে সলভ করতে পারবে। নেক্সট হচ্ছে এই ফেভারেবল ইভেন্ট। ফেভারেবল ইভেন্ট কনসেপ্ট কি? দ্য নাম্বার অফ কেসেস favorable to an event in a trial is the number of outcome which entail the happening of the event. যা যা যতগুলোর মধ্যে যা যা চেয়েছি সেটাই হচ্ছে তার ফেভারেবল ইভেন্ট। যেরকম আমরা যে এক্সাম্পল বলছি, দুটো ডায়াসকে থ্রো করা হয়েছে, the number of cases favorable to getting some power probability কি হতে পারে? দুটো ডায়াসকে যদি থ্রো করি, দুটো ডায়াসের মধ্যে কি থাকতে পারে? একটা ডায়াসের মধ্যে 1 থেকে 6, আর একটা ডায়াসের মধ্যে 1 থেকে 6 হতে পারে। তো দুটোকে যদি থ্রো করি আমরা, দুটো থেকে আমরা যে আউটকাম পাবো সেই আউটকাম গুলোকে আমরা যদি নোট ডাউন করি, সেই আউটকামের সাম ক্যালকুলেট করি, তাহলে কি কি হতে পারে? 2 আর 3, এখানে 2 এখানে 3, তাহলে 5 হতে পারে। 3 আর 2 1, 4, 4, 1, এই কটা দিয়ে আমরা 5 পেতে পারি। অনেক পসিবিলিটি হতে পারে, এরকম কোনটা 6 আসলো, কোনটা 1 আসলো, কোনটা 2 আসলো, কোনটা 5 আসলো, বাট আমাদের সাম চেয়েছে 5 পাবো। তাহলে ফেভারেবল ইভেন্ট বলতে আমরা যেটাতে আমাদের ডিজারেবল আউটপুটটা পাবো সেটাকে বলে ফেভারেবল ইভেন্ট। নাম্বার অফ কেসেস ফেভারেবল টু ইভেন্ট ইন এ ট্রায়াল, যে ট্রায়ালটা করছি তার মধ্যে যে আউটকামটা আমরা চাইছি হ্যাপেনিং করতে, সেই কনসেপ্ট আছে ফেভারেবল ইভেন্ট। এবার নেক্সট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ, mutually exclusive, the event is said to be mutually exclusive or incompatible if the happening of any two of them precludes the happening of all others. That is, two or more of them can happen simultaneously in the same trial. For example, tossing a coin, both head and tail cannot occur in a single trial. একটা অপরের সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ হ্যাপেনিং কি হতে পারে? যখন ট্রায়াল করছি আমরা, হেড এর টেল দুটো কয়েনকে থ্রো করেছি, একটা হেড আসলো, পরেরটা টেল আসলো, প্রথমটা টেল আসলো, পরেরটা হেড আসলো, তাহলে এটা একে অপরের মিউচুয়ালি এক্সক্লুসিভ যে ইভেন্টস গুলো হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন আমরা যদি ইভেন্ট ধরে নিই, এ একটা ইভেন্ট আর বি একটা ইভেন্ট, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি করি, তাদের মধ্যে যদি আমি ইন্টারসেকশন করি, কখনোই কোনো কমন এলিমেন্ট আমরা পাবো না। এই জন্য বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। The events are said to be mutually exclusive if the happening of any two of them preclude the happening of all others. That is, no two or more of them can happen simultaneously. এর মধ্যে একসাথে হওয়ার চান্স নেই in the same trial. Same trial এর মধ্যে একসাথে হওয়ার চান্স নেই। So this is the concept of mutually exclusive event. Now next one is equally likely event. Equally likely. Outcome of a trial are said to be equally likely. Equally likely মানে আমি হেডও পেতে পারি, টেলও পেতে পারি, if taking into consideration all the relevant evidence. There is no reason to expect one is preference to the other. আমরা কখনোই কাউকে প্রেফারেন্স দিতে পারবো না, আইদার হেডও আসতে পারে বা টেলও হতে পারে, এটা দুটো ইকুয়ালি লাইকলি আসার চান্স আছে। ফর এক্সাম্পল, টসিং এ কয়েন, গেটিং হেড অ্যান্ড টেল আর ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি মানে আমরা যদি একটা ডায়াসকে থ্রো করি আমরা, তাহলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা আসার চান্স পারে। আমি কখনোই বলতে পারবো না যে তুমি 100% 6ই আসবে। হ্যাঁ, মিলে যায় অনেক সময় আমাদের গেস, বাট এটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনটাকে বলে ইকুয়ালি লাইকলি। তো আউটকাম অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ সেড টু বি ইকুয়ালি লাইকলি। যে একটার এক্সপেক্ট আমি জানি না যে একটার এক্সপেক্ট করছে অন্যটার রেসপেক্টে, কাউকে প্রেফারেন্স দিতে পারবো না, সবাই ইকুয়ালি করতে পারে। নেক্সট ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। Several events are said to be independent if the happening of an event is not affected by supplementary knowledge concerning the occurrence of any number of remaining events. Several events are said to be independent if the happening of an event is not affected by the supplementary knowledge of concerning the occurrence of any other of remaining events. তাহলে একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট। কিরকম? In tossing an unbiased coin, the event getting a head in the first toss is independent of getting a head in the second toss or third and so on. একে অপরের এফেক্টেড করবে না। কি আমি যে প্রথমবার হেড পেলাম, পরে এই যে নলেজটা, এই হেড পেলাম, যে আমি পরে এই নলেজটাকে ইউজ করে ভাবলাম যে পরের বারে আবার হেড আসতে পারে, সেটা কোনো রকম ভাবে সেটা এফেক্টেড হবে না, কারণ প্রত্যেকটা ইভেন্টই ইন্ডিপেন্ডেন্ট। সে তার আউটকাম নিজের মতো করে জেনারেট করবে। একটার ইভেন্টের যে আউটকামটা সেটা কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না সেকেন্ড ইভেন্টটাকে। তো
তো দিস দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সম্বন্ধে জানলাম। তাহলে আমরা এখান থেকে আমরা প্রবাবিলিটি থিওরি বেসিক আইডিয়া পাওয়ার জন্য আমাদের এই আইডিয়াস গুলো প্রথমে দরকার। আমাদের জানতে হবে যে এক্সপেরিমেন্ট কি জিনিস, এক্সপেরিমেন্টের আউটকাম যা পাবো, র্যান্ডম এক্সপেরিমেন্ট যার আউটকাম আমরা আনপ্রেডিক্টেবল। স্যাম্পল স্পেস যে যে আউটকাম আমরা পাচ্ছি তাটা সেটার মধ্যে রাখা আছে স্যাম্পল স্পেস। ট্রায়াল হচ্ছে যে আমরা কোনো একটা ইভেন্টকে অকার করি, এক্সপেরিমেন্ট করি, সেটার যে কোনো একটা ইভেন্টকে, সেটা হচ্ছে ট্রায়াল। আউটকামটা ডেফিনেটলি ইভেন্ট। এক্সস্টিভ ইভেন্ট মিন টোটাল নাম্বার অফ আউটকামকে আমরা এক্সস্টিভ বলি। ফেভারেবল মানে আমরা যেটা চাইছি, মিউচুয়াল এক্সক্লুসিভ মানে একে অপরে কেউ জানতে পারবে না, একে অপরের কোন রকমের কোনো কন্ডিশন এইটাতে হেড হলে পরেরটা টেল হবে, এরকম কারোর সাথে কারোর মিউচুয়াল এক্সক্লুসিভ হবে। ইকুয়ালি লাইকলি সবারই ইকুয়ালি চান্স আছে আসার। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিন একটার আউটকাম অন্যটাকে কখনো কোনোভাবে এফেক্ট করবে না। রিমেনিং ইভেন্টগুলো যেমন প্রথমটা হেড হলে পরেরটা থার্ড হেড আসতেই পারে, তারপরটা হেড আসতে পারে, বাট এইটার ইনফরমেশন প্রথম ইনফরমেশন দ্বিতীয়টা কোনোভাবে এফেক্ট করবে না। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ। এবার আমরা কিছু ইভেন্টস এর কনসেপ্ট আমরা জানি, যেগুলো আমরা ইউনিয়ন একটা ইভেন্টস আমরা সেট হিসাবে, যেহেতু স্যাম্পল স্পেসটা সেট, তো সেট থিওরি এই প্রবাবিলিটিতে খুব কাজে লেগে যায়। ইউনিয়ন আমরা করতে পারি যেখানে আমরা জানি যদি একটা ওমেগা এখানে একটা এলিমেন্টস হয়, তাহলে ওমেগা বিলং টু এ হতে পারে, অর হতে পারে। ইউনিয়ন মানে এ ইন্টারসেকশন বি মিন হচ্ছে অ্যান্ড হবে, দুটো এখানে আসতে পারে বা এখানে আসতে পারে, বোথ হবে। এটা কমপ্লিমেন্ট ইউজ করি আমরা। কমপ্লিমেন্ট মিন হচ্ছে সিম্পল স্পেসে থাকবে বাট এই ইভেন্টে থাকবে না। তো মাইনাস মিন সাবট্রাকশন ইউজ করতে পারি, একটা থেকে একটা ইভেন্ট সাবট্রাকশন, যেটা ওমেগা বিলং টু এস হতে পারে, ওমেগা এ তে থাকবে বাট বি তে থাকবে না। এটা এ ইজ এ সাবসেট অফ বলতে পারি, তাহলে এটা সাবসেট ফর এভরি ডাব্লিউ এ ডাব্লিউ বি, এটা যতগুলো এ সেটা বি এর মধ্যে থেকে বিলং করবে ফর এভরি এ সাবসেট হিসাবে। তো এই কিছু কিছু প্রপার্টি আমরা এখানে দেখতে পেলাম। সেই প্রপার্টিস গুলো আমাদেরকে, যেমন মিউচুয়াল এক্সক্লুসিভের ক্ষেত্রে কিছু মনে রাখতে হবে। এই প্রপার্টিস গুলো আমরা সেট থিওরি থেকে পাই। এই প্রপার্টিস গুলো যেমন এটা সাবসেট হলে এটা সাবসেট হলে ইকুয়াল টু বি বলতে। অ্যালজেব্রার ল যেরকম কিছু ল আমরা প্রবাবিলিটি ইউজ করবো, যেমন কমিউটেটিভ ল, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, বা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। অ্যাসোসিয়েটিভ ল যেমন এ এর সাথে বি করে ব্র্যাকেটটা এদিক থেকে ব্র্যাকেটটা সরিয়ে দিতে পারি, সি কে ওইদিকে রাখতে পারি। সিমিলার ইন্টারসেকশনের ক্ষেত্রে সেরকম বি আর সি এর মধ্যে ইন্টারসেকশন আছে, সেটা এ এর বি তে ইন্টারসেকশন করে দিতে পারি। ডিস্ট্রিবিউটেড ল, ডিস্ট্রিবিউটেড ল হচ্ছে এর সাথে বি কে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি ইন্টারসেকশন করে, আর এর সাথে সি কে ইন্টারসেকশন করে ডিস্ট্রিবিউট করতে পারি মাঝখানটা ইউনিয়ন। তো এইভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ ল বা কমিউটেটিভ ল বা অ্যাসোসিয়েটিভ ল ইউজ করতে পারি। তো এইভাবে আমরা যে কোনো অ্যালজেব্রা প্রপার্টি, যেমন আরো কিছু ল আছে, কমিউটেটিভ কমপ্লিমেন্টারি ল, ডিফারেন্স ল, ডি মর্গান লতে যেরকম এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট করলে আমরা ইন্টারসেকশন পেয়ে যাবো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট করলে আমরা এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন পেয়ে যাবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা রুলসকে এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। তো প্রবাবিলিটি বেসিক্যালি সেট থিওরির যে আইডিয়াস গুলো, সেটের যে আইডিয়াস গুলো আছে সেগুলো আমাদের কাজে লেগে যাবে এই থিওরিতে। এবার আমরা আসবো প্রবাবিলিটি ডেফিনিশন। If a random experiment or trial result in an exhaustive, mutually exclusive, equally likely outcome of which m are favorable, যদি n এ টোটাল n নাম্বার অফ এক্সহস্টিভ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইকুয়ালি লাইকলি আউটকাম হয়, তার মধ্যে আমরা m নাম্বার অফ ঘটেছে যেটা ইভেন্ট হয়েছে, তাহলে আমরা প্রবাবিলিটি কি বলতে পারি? তাহলে পি অফ ই, ইটা যদি ইভেন্টটা নাম হয় তাহলে পি অফ ই ইকুয়াল টু নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট যতগুলো ঘটেছে কতগুলোর মধ্যে থেকে, n নাম্বারের মধ্যে থেকে। তাহলে m বাই n হচ্ছে প্রবাবিলিটি। n হচ্ছে টোটাল ইভেন্ট, m হচ্ছে তার মধ্যে হয়েছে, তাহলে তার প্রবাবিলিটি কনসেপ্ট খুব ইজি। কতগুলোর মধ্যে থেকে কতগুলো হয়েছে সেটাই হচ্ছে প্রবাবিলিটি, এবং সেটা ডেফিনেটলি পি অফ ই টার্মে রাখা হচ্ছে। যদি ইভেন্টটা নাম হতো এ, তাহলে পি অফ এ ইকুয়াল টু এম বাই এন, এখানে নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ এক্সহস্টিভ কেসেস। তো এইভাবে আমরা প্রবাবিলিটি ডেফিনিশন বলতে পারি। রিপিটেডলি আন্ডার এসেনশিয়ালি homogeneous and identical condition, then the limiting value of the ratio of the times of events occur the number of trials become infinitely large is called probability happening of the event. যদি স্ট্যাটিস্টিক্যালি আমরা ভাবি তাহলে এটা কিভাবে হবে, যদি n ট্রায়ালস করি n নাম্বার অফ ইভেন্টস এর মধ্যে থেকে, যেখানে m টাইমস হ্যাপেনিং হয়েছে, তাহলে আমরা বলতে পারি p of e equal to limit n tends to infinity m by n, limit n tends to infinity m by n। তো এটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, কিন্তু আমরা বেসিক্যালি ক্লাসিক্যাল ডেফিনিশন যেটা আমরা ইউজ করবো ম্যাথমেটিক্যালি যখন ক্যালকুলেশন করবো, এম বাই এন এর যেটা পি অফ ই, সেটা ক্লাসিক্যাল ডেফিনিশন যেটা, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি স্ট্যাটিস্টিক্যালি প্রবাবিলিটি ডেফিনিশন। তো আমরা জানতে পারলাম। এইবার কিছু রুলস আছে প্রবাবিলিটি। দ্য অ্যাক্সিওম অ্যাপ্রোচ আর গিভেন বাই এন Kolmogorov with each event EI in the finite sample space S
associate a real number p of I called probability of an event p of e of I satisfy the condition. কি হতে পারে? প্রবাবিলিটি কখন নেগেটিভ হয় না, নন নেগেটিভ। এটা সবসময় জিরো সমান হতে পারে, তখন আমরা নাল স্পেস যখন পাবো জিরো, এটা জিরো সমান হতে পারে, আর লেস দেন ইকুয়াল টু 1 এর মধ্যে হতে পারে। তাহলে প্রবাবিলিটি কখনোই এর বেশি হবে না, নেগেটিভ হবে না, জিরোর বেশি, জিরো ইকুয়াল টু হতে পারে। হয়তো এমন হলো কোনো একটা ইভেন্ট আমি চাইছি সেটা হয়নি, তাহলে জিরো বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট জিরো, আর যদি চাই সবটাই হয়েছে তাহলে 1। এই রেঞ্জের মধ্যে 0 থেকে 1 এর মধ্যেই সবসময় হবে, সমান হতে পারে বা জিরোর বেশি, 1 এর কম। তো এটা কনসেপ্টের একদমই এইভাবে করব, যখন আমরা যে কোনো প্রবাবিলিটি ক্যালকুলেট করবো ভ্যালুস, তখন এই রেঞ্জের মধ্যে দেখে নেব। দিস ইমপ্লাইজ দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন্ট is always non-negative and can never exceed it. P of A equal to 1, then that's certainly going to happen. If P of 0, then the event is certainly not going to happen. Impossible event. P of 0 mean impossible event, and P of 1 mean certainly happening hobe. P of 1 equal to 1. সব কটাই complete হবে। Certainty. The probability of sample space. Probability of sample space সবসময় 1 হবে। টোটাল যদি স্যাম্পল স্পেসে যতগুলো এলিমেন্ট ডিভাইড হয় ততগুলো ফেভারেবল করি, তাহলে 1 পাবো আমরা। এবার যদি আমরা এনি ফাইনাইট ইনফাইনাইট সিকোয়েন্স অফ ডিসজয়েন্ট ইভেন্ট বি দেখি, দেন আমরা বলতে পারি এই রুলটা সবকটা প্রবাবিলিটিকে যোগ করে দিলে তার একটা ইউনিয়ন ফরম্যাটটা আমরা পেতে পারি। তো প্রবাবিলিটিকে বলা হয়, এই প্রবাবিলিটিতে কয়েকটা এক্সিওম আছে, সেই এক্সিওমগুলো, এটা ইউনিয়ন কেন বললাম, যতগুলো যদি ইভেন্টস হয়, অনেক কটা ইভেন্টস A1 A2 A3 করে যদি ইভেন্টস হয়, তাহলে এটা আমরা সাম ফরম্যাটে সেগুলো লিখতে পারি, যেমন P of A প্লাস P of B, P of A2 প্লাস P of A3 ডট 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 করে আমরা এইভাবে এটা P of AN অবধি লিখতে পারি। তো এটা হচ্ছে থিওরিম অফ প্রবাবিলিটি কয়েকটা কনসেপ্ট। এবার দিস আর এক্সিওম, প্রিডিফাইন্ড রুলস যেটা আছে এখানে কিছু, সেটা আমাদের মেনে চলতে হবে। এবার থিওরিম অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট ইজ অলওয়েজ 0, যেটা P of 5 ইকুয়াল টু 0। এটা যে কোনো প্রবাবিলিটি ইম্পসিবল ইভেন্ট ইজ 0। এখানে দেখতে পাচ্ছি ইম্পসিবল ইভেন্ট কন্টেন নো স্যাম্পল পয়েন্ট এন্ড হেন্স সার্টেন ইভেন্ট S এন্ড দ্য ইম্পসিবল ইভেন্ট 5 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো S আর 5 এর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে S কেই পাবো। তো P of S ইউনিয়ন 5 ইকুয়াল টু P of S, P of S ইউনিয়ন 5 ইকুয়াল টু P of S প্লাস P of 5 with axiom property আমরা যদি আমরা ইউনিয়ন করি প্লাস ফরম্যাটে রাখতে পারি, এবং P of S ইকুয়াল টু P of S, P of 5, P of S আর P of S যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা 0 পাচ্ছি। তাহলে আমরা এটা থিওরিটিক্যালি প্রুভ করতে পারি, যেটা যে ইভেন্টটা P of 5 এর কখনো 0 হয় কিভাবে আমরা বুঝতে পারি। আমরা জানি যে S যদি S এর সাথে আমরা 5 কে ইউনিয়ন করি তাহলে আমরা S ই পাবো, এবং যদি P নিয়ে নিই বোথ সাইডে, তাহলে এটা বোথ সাইডে P নিলাম, আর এটা সাম ফরম্যাটে নিয়ে গেলাম, দুটোকে সাম করলাম, এটা পিএসই থাকলো, তাহলে এখান থেকে পিএস কেটে গিয়ে 0 আসলো। সিমিলারলি আমরা যে কোনো ইভেন্টকে যদি আমরা কমপ্লিমেন্ট বানাতে চাই, আমাদের বিষয় হচ্ছে আমাদের জেকা বা আদার্স কম্পিটিটিভ এক্সাম এই রুলস গুলো মনে রাখতে হবে। এক্সামে আমাদের এই রুলস গুলো মনে রাখতে হবে। তাহলে P of A complement equal to 1 by 1 minus P of A, P of A complement equal to 1 minus P of A। তো এটাকে একটা ইভেন্টস হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যেটা P of A কমপ্লিমেন্ট। আমরা জানি সবসময় এটা কমপ্লিমেন্ট যে ইভেন্টটা, প্রবাবিলিটি কমপ্লিমেন্ট ইভেন্টটা সবসময় P of A বার 1 থেকে বিয়োগ করে সেই ইভেন্টটা মাইনাস করলেই হয়ে যাবে, এটা ক্যালকুলেট করে। এটাকে সেম ভাবে আমরা প্রুভ করতে পারি যে A আর A বার মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এটা জানলে এটা জানতে পারবো মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এটা আমরা ইউনিয়ন করলে AC পাবো, ফিরে যাবো, তাহলে এক্সহস্টিভ হয়ে যাবে ইউনিয়ন করলে। এবার দুটোকে প্রবাবিলিটি নিয়ে নিলাম, আলাদা করলাম, P of A ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে এটা ওদিকে নিয়ে চলে এলে এটা ইজিলি আমরা প্রুভ করতে পারছি। এরকম ভাবে আমরা কিছু রুলসকে আমাদের মনে রাখতে হবে। এরকম এখানে একটা রুলস দেখতে পাচ্ছি, P of A ইন্টারসেকশন B ইনভার্স ইকুয়াল টু আমরা বলতে পারি P of A মাইনাস P of B। হ্যাঁ, এইভাবে আমরা কিছু রুলসকে আমরা মনে রাখতে হবে, যেগুলো আমরা ইজিলি এমসিকিউ কোশ্চেনে অ্যাপ্লাই করব। আরো কিছু থিওরিম আছে, যে থিওরিম গুলো হচ্ছে A and B আর ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে আমরা বলতে পারি A বার B ইন্ডিপেন্ডেন্ট, A B বার ইন্ডিপেন্ডেন্ট, A বার B বার ইন্ডিপেন্ডেন্ট। A আর B যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বাকিদেরকেও, পারগুলোকেও একে অপরের সাথে ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভেন ডায়াগ্রাম করে এখানে সমস্ত রকম কনসেপ্টটা ইজিলি প্রুভ করা যায়। কারণ ইন্ডিপেন্ডেন্ট মানে বলতে আমরা কি বুঝি, ইন্ডিপেন্ডেন্ট রুলস হচ্ছে যে P of A into B, P of A into B actually P of A into P of B। তো আমরা P of AB কে P of A into B তে আমরা ফরম্যাটে লিখতে পারি। তো P of A into B equal to P of A into P of B।
এবার ডায়াগ্রাম থেকে আমরা জানি, এই ডায়াগ্রামটা যদি দেখতে পাই তাহলে এটা ইজিলি থিওরিটিক্যালি এই প্রুফগুলো করতে পারবো। কম্পিটিটিভ এক্সামে এই প্রুফ তো আসে না, বেসিক্যালি এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে, এই রুলটা ইম্পর্টেন্ট আমার কাছে। আর এমসিকিউ কোশ্চেনে এই ধরনের কোশ্চেনগুলো যে এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার করসপন্ডিং এবার বি ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা, এ বি বার ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা, এবার বি বার ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা, এগুলো আমাকে জানতে হবে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারছি। এগুলো থিওরিটিক্যালি প্রুফ আছে। নেক্সট রুল আমাদের জানতে হবে যে অ্যাডিশন থিওরিম অফ প্রবাবিলিটি। অ্যাডিশন থিওরিম অফ প্রবাবিলিটি বলতে আমরা কি জানতে হবে, আমাকে অ্যাডিশন থিওরিম অফ প্রবাবিলিটি বলতে এটা জানতে হবে যে পি অফ এ প্লাস বি করলে কি পাবো। পি অফ এ প্লাস বি যদি আমরা করি, এই রুলটা খুব কাজে লাগবে। পি অফ এ প্লাস বি, প্লাস মানে ইউনিয়ন যদি করি তাহলে আমরা বলতে পারি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। তো এই রুলটা প্রচুর অঙ্কে তোমাদের কাজে লাগে প্রবাবিলিটি থিওরি। তো এটা থিওরিটা প্রুভ করে দেওয়া আছে, তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিটাকে মনে রাখা। এবার মাল্টিপ্লিকেশন থিওরি অফ প্রবাবিলিটি অফ ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য মাল্টিপ্লিকেশন থিওরি যেটা অলরেডি জানি, পি অফ এ ইন্টু বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, যেখানে পি অফ এ নট ইকুয়াল টু জিরো, পি অফ বি নট ইকুয়াল টু জিরো, যে কোনো ভাবে ওদেরকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, পজিটিভ পসিবিলিটি হতে হবে। কন্ডিশন প্রবাবিলিটি, এই থিওরিগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা থিওরি উপর বেস করে তোমরা কনসেপ্টটা ডেভেলপ করলে এমসিকিউ কোশ্চেনগুলো ইজিলি অ্যান্সার দিতে পারবে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন থিওরি। যদি আমরা দেখেছি যে পি অফ এ ইন্টু বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, যেটাকে আমরা কন্ডিশন প্রবাবিলিটি যদি আনি তাহলে কন্ডিশন প্রবাবিলিটি কি করতে পারি। মাল্টিপ্লিকেশন থিওরি ইজ নট অ্যাপ্লিকেবল ইন দ্য কেস অফ ডিপেন্ডেন্ট ইভেন্ট। In case of dependent event, if A and B are two events that are dependent, then B can occur. It's not applicable. Multiple theory is not applicable to dependent. Dependent যারা হবে তাদের জন্য মাল্টিপল থিওরি অ্যাপ্লাই হবে না। তো এখানে আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টগুলোর জন্য মাল্টিপল থিওরি অ্যাপ্লিকেবল, বাট ডিপেন্ডেন্ট ইভেন্টের জন্য কি করা যাবে। When B can occur only when A is known to have occur. B can occur only, B ঘটতে পারে যদি A জানা থাকে, A is known, তার মানে কি বি ঘটতে পারে যদি আমি এ জানি, এটা হচ্ছে জানা, তার রেসপেক্টে বি। তো এটাকে বলে কন্ডিশনাল প্রবাবিলিটি। সেই কন্ডিশনাল প্রবাবিলিটিটা থিওরি আছে, সেই থিওরিটা খুব ইম্পর্টেন্ট থিওরি, যেটা আগে বলছি আমরা পি অফ বি বাই এ যদি আমরা লিখি তাহলে এ ঘটবে এখানে জানি, বি প্রবাবিলিটি বার করতে, তাহলে পি অফ এ ইন্টু বি ডিভাইড বাই পি অফ এ। আরেকভাবে যদি আমরা লিখি পি অফ এ বাই বি যদি আমরা করি তাহলে আমরা বলতে পারি পি অফ এ ইন্টু বি ডিভাইড বাই পি অফ বি। এই যে নিচে যে ঘটছে সেই ইভেন্টটা আমাকে এখানে লিখতে হবে। এটাতে খেয়াল করে দেখো তোমরা, যদি এখানে এ আছে তো এই জন্য নিচেও এ আছে, উপরে এ ইন্টু বি ফরম্যাটটা সবসময় থাকবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট থিওরি, তোমাদের কাজে লাগবে পরে যখন ক্যালকুলেশন করবে। বেস থিওরি, বেস থিওরি দিয়ে আমরা প্রচুর অঙ্ক আমরা ক্যালকুলেট করতে পারি প্রবাবিলিটিতে। বেস থিওরি পপুলার থিওরি, যেখানে E1 E2 E3 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মিউচুয়ালি ডিসজয়েন্ট ইভেন্টস, যেখানে পি অফ ই নট পি অফ ই আই নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এই ফরম্যাটটাতে ফেলতে পারি। এটা হচ্ছে পি অফ এ আই বাই এ, পি অফ ই আই বাই এ ইকুয়াল টু, উপরে লিখতে পারি পি অফ এ আই ডিভাইড ইন্টু পি অফ এ বাই ই আই ডিভাইড বাই পি অফ এ। তো এই ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেহেতু আমরা E1 জানি তার রেসপেক্টে আমাকে যদি আমার সাপোজ জানা থাকে ইভেন্টের মধ্যে যদি পি অফ এ বাই E1 জানা থাকে, তাহলে আমাকে যদি বের করতে দেয় পি অফ E1 যেখানে এ জানা থাকবে এর রেসপেক্টে, তখন এই বেস থিওরিম খুব কাজে লাগবে। তো সবকটা ইভেন্টকে যদি আমরা ক্যালকুলেট করে যে কোনো পার্টিকুলার ইভেন্টকে বের করতে চাই তাহলে এই রুলটা তোমাদের মনে রাখবে, খুব সহজেই এটা মনে রাখা যাবে। যেরকম সাপোজ যদি বলি এ বাই বি, তখন আমরা ফর্মুলা কিভাবে লিখবো। এখানে দেখতে পাচ্ছ বিটা এখানে হয়ে ঘটেছে, তাহলে ডেফিনেটলি বিটা যেহেতু ঘটেছে এখানে যেটা ঘটবে সেটা নিচে থাকবে এখানে এই জায়গাটাতে, তাহলে সেটা নিচে থাকবে পি অফ বি। এটা ইজি ওয়েতে তোমাদের মনে রাখা যাবে। পি অফ এ বাই বি, বিটা ঘটেছে তাহলে বিটা নিচে থাকবে, যেমন এখানে এটা ঘটেছে, এটা এখানে নিচে আছে। উপরে কি হবে, উপরে যে ইভেন্টটা হবে সেটা এ বাই বি বাই এ হবে। তাহলে বি বাই এ হওয়ার জন্য কি করতে হবে, তাহলে পি অফ বি এ ইন্টু পি অফ বি বাই এ। তার মানে কি এটা যেহেতু এখানে ঘটতে চাই জানা আছে, সেইটা এ আর এ সবসময় নিচে উপরে সেম হয়, তার জন্য বি বাই। তো এই ফর্মুলাটা দেখো এখানে খেয়াল করে ইআই বাই এ, ইআই বাই এ ইকুয়াল টু ইজিলি বলতে পারছি পি অফ ইআই, এখানে ইআই ইভেন্টটা, এটা হচ্ছে এ বাই ইআই, এটা উল্টেছি কারণ আমরা চাই এখানে অলরেডি ইআই জানা আছে, তার রেসপেক্টে এ ক্যালকুলেট করেছি, এখন সেটার থেকে আমরা এই জানাটা বের করছি। তো এখানে আমরা এটা এখানে আইটা জানা আছে বলে ইআইটা প্রবাবিলিটি লিখেছি ডিভাইড বাই ইনটু পি অফ এ বাই ইআই।
আর এখানে পি অফ এটা কেন রাখছি, কারণ পি অফ এটা এখানে হ্যাপেনিং আছে, যেটা জানা আছে সেটা ক্যালকুলেট করতে হবে। এটা বেস একটা খুব ইম্পর্টেন্ট থিওরি, এটা যে প্রচুর অঙ্কে এই থিওরিটা কাজে লাগবে। তো এইভাবে তোমরা টোটাল ওভারঅল প্রবাবিলিটি বেসিক কনসেপ্ট, এটা বেসিক কনসেপ্ট। এরপরে আমরা প্রবলেমে আসবো, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও প্রবাবিলিটি থিওরির উপর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। In the next video I will discuss different problem of probability theory. Probability theory কি প্রবলেম আসতে পারে যে কা কোশ্চেনে, সেইগুলো ডিসকাস করবো। মেনলি যেহেতু শর্ট কোশ্চেন আসে, কনসেপ্টটা ক্লিয়ার খুব দরকারি আমাদের, কি ইভেন্ট আছে, কেন আছে, কন্ডিশন প্রবাবিলিটি কেন ব্যবহার করলাম, কন্ডিশন প্রবাবিলিটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ব্যবহার করলাম, যে আমরা যদি একটা ইভেন্ট ঘটেছে জানি তাহলে তার রেসপেক্টে সেটাকে আমরা যদি এ বাই বি ক্যালকুলেট করতে হয়, সেখানে বি কে হ্যাপেনিং, বিটা ঘটেছে তার রেসপেক্টে বানাবো, তাহলে উপরে আমরা সবসময় কি করব, উপরে যেটা আমরা এ ইন্টু বি ফরম্যাটে করবো ডিভাইড বাই পি অফ বি করবো। এটা যখনই নিচে থাকবে এটা সবসময় এখানে হবে, যেমন এখানে এ ছিল, এটাই হয়েছে। এইবার বেস থিওরি সেটাকে এক্সটেন্ডেড করে ক্যালকুলেট করেছে। বেস থিওরি খুব পপুলার থিওরি, যেখানে আমরা যে কোনো ইভেন্টকে যদি আমরা জানি তার রেসপেক্টে আরেকটা ইভেন্টের আমরা প্রবাবিলিটি বের করতে পারি। একটা সাপেক্ষে একটা জানা আছে, উল্টোটা আমি ক্যালকুলেট করতে, যদি আমাকে জানা দেওয়া থাকে পি অফ এ বাই বি বের করতে হবে, তার মানে আমাকে এ বাই বি বের করতে হবে, তার মানে আমাকে জানা আছে এটা ঘটেছে। এখানে যখন আমরা নেব তখন ডেফিনেটলি এই যে নিচের অংশটা এখানে এ বাই বি আছে, উপরে এ আছে বলে আমাকে এখানে আমাকে যেটা আছে এ বাই বি, এখানে তার মানে বিটা হ্যাপেনিং, তাহলে হ্যাপেনিং হয়ে গেছে তাই নিচে রাখলাম, বিটা হ্যাপেনিং হয়ে গেছে বলে নিচে রাখলাম। আর উপরে কি রাখবো, উপরে রাখবো যেহেতু এখানে আমাকে ইনটু ফরম্যাটে এ বাই বি করা ছিল, বি বাই এ করতে হবে, যেখানে এটা হ্যাপেনিং তাই এখানে পি অফ। তো একটা রেসপেক্টে একটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে বেস থিওরি খুব পপুলার থিওরি। যদি একটা রেসপেক্টে অন্যটা জানা থাকে তাহলে অন্যটা রেসপেক্টে ওটা কি হতে পারে সেটা আমরা ইজিলি বেস থিওরি দিয়ে ক্যালকুলেট করতে পারি। সো ফাইনালি এই ভিডিওতে আমি যা যা জানালাম সেটা হচ্ছে প্রবাবিলিটির বেসিক কনসেপ্ট এবং তার আইডিয়াস গুলো জানালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। এই ভিডিওতে আমি প্রবাবিলিটি বেসিক কনসেপ্ট, তার আইডিয়াস, রুলস গুলো কি কি ইউজ হতে পারে পরে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনে, কি কি প্রবলেম এখান থেকে আমরা সলভ করতে পারি, তার থিওরিটিক্যাল কনসেপ্টটা ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে প্রবাবিলিটি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেগুলো ডিসকাস করবো।